বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স। পেনাল্টি থেকে গোল করে মেসিকে স্পর্শ করলেন এমবাপে। কানাডার বিপক্ষে দাপুটে জয় মরক্কোর। খামেনির জানাজা ঘিরে দ্বিতীয় দিনেও তেহরানে মানুষের ঢল। শেষ বিদায় দেখে বিস্মিত ট্রাম্প। আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত আলোচনা বন্ধ রাখার ঘোষণা। নিরাপত্তা কৌশল নির্ধারণে থাকছে সবার আগে বাংলাদেশ নীতি। শক্তিশালী হবে প্রতিরক্ষা ব্যবস্থা। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকীতে রাষ্ট্রপতি। ভয়াবহ ইঞ্জিন সংকটে জোড়া তালি দিয়ে চলছে রেলওয়ে। টিকে থাকা ৬৬%ই মেয়াদ উত্তীর্ণ। বাড়ছে শিডিউল বিপর্যয় ও দুর্ঘটনা। দ্রুত নতুন ইঞ্জিন কেনার পরামর্শ। এবং ৩ মাস ধরে চাঙ্গা ঢাকা স্টক এক্সচেঞ্জ। পুঁজিবাজার ঘিরে সরকারের ভাবনার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বন্ধ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধিতে শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছে আমি তাসমিলা খান। শুরুতেই ফুটবল বিশ্বকাপের খবর। কাজে আসলো না প্যারাগুয়ের লো ব্লক ডিফেন্স। ১-০ গোলের জয় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন কিলিয়ান এমবাপে। এবারের বিশ্বকাপে লিওনেল মেসির করা ৭ গোল স্পর্শ করলেন ফরাসি তারকা। গোল্ডেন বুটের লড়াই জমিয়ে রাখলেন এমবাপে। শীর্ষ ৮-এ দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো। বিশ্বকাপে অপ্রতিরোধ্য ফ্রান্স স্বাভাবিকভাবে প্যারাগুয়ের বিপক্ষে ফেভারিট হয়েই মাঠে নামে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে লাতিন দলটি ভালোই পরীক্ষা নিয়েছে এমবাপ্পে, দেম্বেলে, উলিসেদের। লম্বা সময় ক্ষিপ্র আক্রমণকে বোতলবন্দি করে রাখে প্যারাগুয়ের রক্ষণ। শুরু থেকেই বল দখল কিংবা আক্রমণে একেবারে একপেশে করে রাখে ফরাসিরা। তবে প্রতিপক্ষের রক্ষণে গিয়ে থমকে থাকতে হয়েছে তাদের। এবারের বিশ্বকাপে অপেক্ষাকৃত ছোট দলগুলো লো ব্লক ডিফেন্সে বড় দলগুলোকে নাস্তানাবুদ করে রাখে। সবশেষ আর্জেন্টিনার বিপক্ষেও দেখিয়েছিল কেপ ভার্দে, যার প্রতিফলন দেখা গেল এই ম্যাচেও। আক্রমণে না যেতে পারলেও রক্ষণকে জমাট বেঁধে রাখতে পেরেছে প্যারাগুয়ে। প্রথম ৩০ মিনিট দাপট দেখিয়েছে ফ্রান্স। ৩৬ মিনিটে বাড়ে উত্তেজনা। প্যারাগুয়ের ডিবক্সের বাইরে এমবাপেকে ফাউল করলে এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয় ফুটবলারদের মাঝে। যদিও কোনো কার্ড দেখতে হয়নি ফুটবলারদের। ফ্রান্সের দাপট থাকলেও গোল শূন্য শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও যখন সাফল্য পাচ্ছিল না ফরাসিরা, তখন পরিবর্তন আনে একাদশে। দিজিয়ে দুয়েকে মাঠে নামান দিদিয়ের দেশম, আর তাতেই সাফল্যের মুখ দেখে ফ্রান্স। প্যারাগুয়ের ডিফেন্স ভাঙতে গেলে দুয়েকে ফাউল করেন ফুটবলাররা। যদিও শুরুতে পেনাল্টি দেয়নি রেফারি, পরবর্তীতে VAR-এ পেনাল্টির ঘোষণা দেন উজবেকিস্তান রেফারি। পেনাল্টি শুটআউটেও ছিল দুই দলের ফুটবলারদের মাঝে উত্তেজনা। শুরুতে দেম্বেলে কিক করতে গেলেও তিনি ফিরে এসে এমবাপ্পেকে দেন কিক করতে। এই তারকা অবশ্য কোনো ধরনের মিস করেননি। দারুণ শটে বোকা বানান আলোচিত প্যারাগুয়ে গোলরক্ষককে। ১-০তে লিড নেয় ফরাসিরা। এরপর অবশ্য সমতায় ফিরতে চেষ্টা করেছে প্রতিপক্ষরা, তবে ফ্রান্সের ডিফেন্সের কাছে আর পেরে ওঠেনি। শেষ দিকে অবশ্য দারুণ এক সুযোগ তৈরি করে এমবাপ্পে, তবে গিলের নৈপুণ্যে দুইবারেও জালের ঠিকানা খুঁজে পাননি এমবাপ্পে। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। সেই সঙ্গে এবারের বিশ্বকাপে মেসির ৭ গোল স্পর্শ করলেন এমবাপ্পে। আর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। দাপট দেখালেও কঠিন লড়াই করে প্যারাগুয়ের বিপক্ষে জিততে হয়েছে ফ্রান্সকে। তবে শেষ পর্যন্ত এমবাপ্পের করা গোলে উৎসবে মাতে গোটা প্যারিস ছাপিয়ে ফ্রান্স। ১-০ গোলে জিতলেও ফুটবলারদের পারফরমেন্সে খুশি সমর্থকরা। এই ধারাবাহিকতা ধরে রেখে পরের ম্যাচগুলোতেও জয় পাবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, প্রত্যাশা দেশটির ভক্ত সমর্থকদের। এবারের বিশ্বকাপের অপ্রতিরোধ্য ফ্রান্সকে শেষ পর্যন্ত রুখে দিতে পারেনি প্যারাগুয়ে। প্রথমার্ধে গোল শূন্যভাবে শেষ হলো। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে পেনাল্টি কিক থেকে গোল নেন কিলিয়ান এমবাপ্পে। তবে ম্যাচটা ফ্রান্সের জন্য খুব একটা সহজ ছিল না। জয় চিনে নিয়ে আনতে তাদেরও কম ঘাম জড়াতে হয়নি। বেশ কয়েকটি আক্রমণ করলেও খুব একটা কাজে লাগাতে পারেনি সেই আক্রমণগুলো ফ্রান্স। অপরদিকে প্যারাগুয়েও পাল্টা আক্রমণ করলেও শেষ পর্যন্ত তারা গোলের দেখা পায়নি।
এদিকে এদিনও রাজধানী প্যারিসের বিভিন্ন বার, রেস্টুরেন্ট ও ফ্যান জোনগুলোতে ফরাসি সমর্থকরা একসাথে সমবেত হয়ে ফ্রান্স ও প্যারাগুয়ের ম্যাচ উপভোগ করেছেন। ম্যাচ শেষে তারা ফ্রান্সের জয় উল্লাস করেন নেচে এবং গেয়ে। তাদের প্রত্যাশা ফ্রান্স এবার বিশ্বকাপ নিয়ে আসবে। রাউন্ড অফ 16-তে প্যারাগুয়েকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে চলে গেছে দুইবারের বিশ্বকাপ জয়ী ফ্রান্স। সামনে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং সবশেষে কাঙ্ক্ষিত ফাইনাল। অপ্রতিরোধ্য থেকেই কাপ নিয়ে ঘরে ফিরবে দেশম বাহিনী, এমন প্রত্যাশাই ফরাসি ফুটবল সমর্থকদের। ফ্রান্স প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। আর যেদিন ওই নাহির জোড়া গোলে 2026 আসরের সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল মরক্কো। কানাডাকে হারালো 3-0 গোলে। ইনজুরি সময়ে শেষ গোলটি করেন সোফিয়ান রাহিমি। 2022 সালের পর টানা দ্বিতীয়বারের মতো শীর্ষ 8-এ পা রাখল তারা। যুক্তরাষ্ট্রের হিউস্টনে রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচ। মরক্কোর বিপক্ষে কানাডার লড়াই ছিল দেশটির প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের মাইল ফলকের লক্ষ্যে, কিন্তু মরক্কোর পাওয়ার ফুটবলের সামনে 16-এই থামতে হলো সহ স্বাগতিকদের। শুরুর দিকে মরক্কোকে চাপে রাখে কানাডা। খেলার 10 মিনিটে অসাধারণ এক সেভ করে মরক্কোকে বাঁচান গোলরক্ষক ইয়াসিন বুনো। আক্রমণ প্রতি আক্রমণ আর উত্তেজনায় ঠাসা ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। বল দখলে মরক্কো এগিয়ে থাকলেও সুযোগ বেশি তৈরি করেছে কানাডা। কানাডার একটি শটের বিপরীতে মরক্কো শট নিয়েছে 4টি, যেখানে কানাডার 2টি শটের লক্ষ্যে ছিল মরক্কোর মাত্র 1টি। 50 মিনিটে ডান প্রান্তে আশরাফ হাকিমি ফ্রি কিক থেকে সরাসরি শট না নিয়ে বল পাঠান বক্সের কাছাকাছি থাকা আজিদ্দিন উনাহিকে। দারুণ এক মাটি কামড়ানো শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার। সমতায় ফিরতে মরিয়া কানাডা একসঙ্গে অনেক খেলোয়াড়কে সামনে তুলে আনে, কিন্তু 82 মিনিটে সেই সুযোগই কাজে লাগায় মরক্কো। বল দখলে নিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে তারা। দারুণ এক থ্রো পাস গিয়ে পৌঁছায় ব্রাহিম দিয়াজের কাছে। তার বাড়িয়ে দেয়া বলে কোনো ভুল করেনি আজিদ্দিন উনাহি। জোরালো শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন উনাহি। 2-0 গোলের লিড নেয় আফ্রিকার দেশটি। ম্যাচে ফিরতে মরিয়া কানাডা খেই হারায় শেষ মুহূর্তে। আরও এক গোল হজম করে প্রথমবার রাউন্ড অফ 16 খেলতে আসা দলটি। স্কোর করেন রাহিমি। 3-0 গোলের জয় নিশ্চিত হয় মরক্কানদের। সেই সঙ্গে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখল আশরাফ হাকিমির দল। 2022 সালের পর আবারও শীর্ষ 8 নিশ্চিত করল তারা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ। খেলার আরও খবর থাকছে সংবাদের শেষ অংশে। তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে দ্বিতীয় দিনেও মানুষের ঢল। খামেনির শেষ বিদায়ে এত মানুষের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করে এমনটাই ভেবেছিলেন তিনি। শোকে স্তব্ধ তেহরান। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে রাজধানীর ইমাম খোমেনি মুসল্লায় মানুষের ঢল। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মুসল্লার দরজা খোলার কয়েক ঘন্টা আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ জড়ো হন সেখানে। কালো পোশাক পরা শোকাহত মানুষের হাতে ছিল ইরানের পতাকা, বদ্ধ মুষ্টির প্রতীক এবং প্রয়াত নেতা আলী খামেনি ও বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির ছবি। ইরানি কর্তৃপক্ষের আশা, শুধু তেহরানেই খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধায় কোটিরও বেশি মানুষ অংশ নেবেন। মঞ্চে খামেনির কফিনের পাশাপাশি রাখা হচ্ছে একই হামলায় নিহত তার মেয়ে সাইয়েদা বুশরা খামেনি, জামাতা মিসবাউল হুদা, পুত্রবধূ জাহারা হাদ্দাদ এবং নাতনি জাহরা মুহাম্মাদের কফিন। সোমবার পর্যন্ত খামেনির মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় তেহরানে রাখা হবে। এরপর শোকযাত্রার মাধ্যমে নেওয়া হবে ইরানের ধর্মীয় নগরী কোমে। সেখান থেকে ইরাকের নাজাফ ও কারবালায় জানাজা ও শোকানুষ্ঠান শেষে বৃহস্পতিবার মাশহাদে হজরত ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। এদিকে খামেনির জানাজায় এত মানুষের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের মানুষ খামেনিকে ঘৃণা করেন এমনটাই ভেবেছিলেন তিনি। দাবি করেন, তিনি চাইলেই জানাজায় উপস্থিত মানুষকে লক্ষ্যবস্তু করতে পারতেন, কিন্তু তা করলে আলোচনার সুযোগ থাকবে না। খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা সাময়িকভাবে স্থগিত থাকবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
অন্যদিকে জানাজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ধারাবাহিক হামলা ও আঞ্চলিক অস্থিরতা ঠেকাতে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তার দাবি, খামেনির প্রতি ইরানের জনগণের এই অভূতপূর্ব শোক প্রকাশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্বস্তিও প্রকাশ করে। শিউলি রোজা, সময় সংবাদ। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই কথা জানান রাষ্ট্রপতি। বলেন, জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে সবার আগে বাংলাদেশ নীতি ধারণ করা হচ্ছে। এ নীতির মধ্য দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী হবে। প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি এখন সাইবার হামলা, এআইয়ের অপব্যবহার এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকির চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। মন্তব্য করে এসব মোকাবেলার প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধি ও কার্যকর কৌশলের উপর জোর দেন রাষ্ট্রপ্রধান। সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। এ সকল নীতি ও উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষ, আধুনিক ও শক্তিশালী হবে। একই সাথে সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট হিসেবে পিজিআরের কর্মসক্ষমতা ও দক্ষতাও বৃদ্ধি পাবে। সময় সংবাদে আরও থাকছে, শ্রম অসন্তোষে ঝুঁকিপূর্ণ চা বাগান পুনরুজ্জীবিত করার উদ্যোগ সরকারের, ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানো, সিন্ডিকেট ভাঙার তাগিদ, ন্যায্য মূল্য নিশ্চিতের পরামর্শ। ভয়াবহ ইঞ্জিন সংকটে রেলওয়ে। ১৯৬৯ সালে ৪৮৬টি ইঞ্জিন থাকলেও তা কমে এখন ২৬৫টি। টিকে থাকা ইঞ্জিনের ৬৬% মেয়াদ উত্তীর্ণ। রেল কর্মকর্তারাই বলছেন, ইঞ্জিন সংকটে বাড়ছে শিডিউল বিপর্যয় ও দুর্ঘটনা, কমছে গতি। এমন বাস্তবতায় দ্রুত ইঞ্জিন কেনার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, নতুবা হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থাপনা। আশার কথা শুনিয়েছেন রেল প্রতিমন্ত্রী। জানান, আগামী ১ বছরের মধ্যে নতুন বহরে যুক্ত হবে ৩০টি নতুন ইঞ্জিন। নাজমুস সালেহির প্রতিবেদন। উত্তরবঙ্গের জনপ্রিয় ট্রেন রংপুর এক্সপ্রেস প্রতিদিন সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে যায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, কিন্তু রেলের যে তথ্য বোর্ড তা বলছে এই ট্রেনটি ছেড়ে যাবে ১টা ২০ মিনিটে, অর্থাৎ প্রায় ৫ ঘন্টা বিলম্ব। তবুও কখন ছাড়বে তার সুনির্দিষ্ট তথ্য নেই কারো কাছে। এই রুটের যাত্রীরা বলছেন, উত্তরবঙ্গের প্রায় প্রতিটি ট্রেনেই এমন দুর্ভোগে পড়তে হয় তাদের। গল্পটি ১৪ জুনের। এদিন উত্তরবঙ্গের ট্রেন নীলসাগর, বুড়িমারি, একতা ও রাজশাহী এক্সপ্রেস যাত্রা করেছে ৩ থেকে ৪ ঘন্টা বিলম্বে। পূর্বাঞ্চলের চট্টলা ও উপকূল এক্সপ্রেসও পড়েছে শিডিউল বিপর্যয়ে। ফলে সারাদিনই স্টেশনে দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে পড়েন রেলপথের যাত্রীরা। ৩ ঘন্টা ধরে বসে আছি, এখনো ট্রেনের কোনো ঠিক নাই, কখন আসবে তাও জানি না। রংপুর থেকে আমরা প্রায় 16.5 ঘন্টায় ঢাকা কমলাপুর এসে পৌঁছাইলাম। প্রত্যেকটা দিন যাত্রী এসে বসে থাকে 2 ঘন্টা 3 ঘন্টা করে। শিডিউল বিপর্যয়ের কারণ জানতে স্টেশন মাস্টারের কক্ষে সময় সংবাদ। তার দাবি, ইঞ্জিন সংকটে সময় মতো চালানো যাচ্ছে না ট্রেন। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে বিলম্ব ট্রেনের সারি। মিটার গেজের ইঞ্জিন সংকটের কারণে আমাদের মিটার গেজের যে ট্রেনগুলো, এই ট্রেনগুলো শিডিউল ধরে রাখা কষ্ট হচ্ছে আমাদের। ১৯৬৯-৭০ সালে বাংলাদেশ রেলবহরে ইঞ্জিন ছিল ৪৮৬টি, যা কমে দাঁড়িয়েছে ২৬৫টি। টিকে থাকা ইঞ্জিনগুলোর ৬৬%-ই মেয়াদ পেরিয়ে গেছে বহুদিন আগে। মেকানিকরা বলছেন, পুরানো ইঞ্জিন মেরামতের যন্ত্রপাতিও পাওয়া যায় না এখন। ফলে জোড়াতালি দিয়ে চলছে রেল। ৫০-৬০ বছর, ৩০ বছর, ৪০ বছর এভাবে আছে। ইঞ্জিন মেরামত করে, রিপেয়ারিং করে, পুরান জিনিস দিয়া নতুন জিনিস একে ভাবা যায় না। একের দিন আগে লাগা ভাস করতে হবে। ৫০-৬০ বছরের ইঞ্জিন আছে, এই যে ২৩০০-২৪০০, এটাই জোড়া তারা দিয়ে চালাইতেছে।
এমন বাস্তবতায় যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন দ্রুত ইঞ্জিন কেনা না হলে হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থা। বাণিজ্যিকভাবে তো রেল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত, সেখানে অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়বে, যাত্রী সেবা বিঘ্নিত হবে। সেক্ষেত্রে আসলে পুরো রেল পরিচালনা এটা কিন্তু ভেঙে পড়ার আমি একটা বড় সম্ভাবনা দেখছি। আশার কথা শোনালেন রেল প্রতিমন্ত্রী, জানান 6 মাস থেকে 1 বছরের মধ্যে আসবে 30টি নতুন ইঞ্জিন। পুরোপুরি সংকট কাটতে সময় লাগবে আরও। 30টা লোকোমোটিভ যে অটোরিক পাইপলাইনে আছে সেটাকে আমাকে ধরে নিতে হবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমরা আর আমরা নতুনভাবে যা করতেছি এগুলি ধরে নিতে হবে যে 2 বছর পর আমরা যে এই সেবাটা নিশ্চিত করতে পারবো। বর্তমানে 6টি প্রকল্পে 166টি ইঞ্জিন কেনার পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন দাবি জানালেও নেত্রকোনায় 12 কিলোমিটার রেললাইন সম্প্রসারণ হয়নি। এতে দুর্ভোগে অন্তত 10 লাখ মানুষ। যদিও এলাকা পরিদর্শন শেষে রেল প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন সম্ভাবত যাচাই করে দ্রুতই সম্প্রসারণের কাজ শুরু হবে। আর ডেপুটি স্পিকার বলছেন কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জারিয়া পর্যন্ত বর্ধিত করতে ইতোমধ্যেই মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের ছবিতে রিপোর্ট। নেত্রকোনার জারিয়া থেকে দুর্গাপুর দূরত্ব মাত্র 12 কিলোমিটার, কিন্তু 108 বছর ধরে থমকে আছে রেললাইন সম্প্রসারণ কাজ। বর্তমানে জারিয়া থেকে ঢাকাগামী বলাকা কমিউটার সহ জারিয়া ময়মনসিংহ রোডে একটি লোকাল ট্রেন দিনে 4 বার আসা যাওয়া করে। প্রতিদিন স্টেশনটিতে ভিড় করেন হাজারো যাত্রী। 12 কিলোমিটার পথ পাড়ি দিতে অনেকেরই অতিরিক্ত অর্থের পাশাপাশি ভোগান্তির শিকার হতে হচ্ছে। এজন্য দ্রুত দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবি তাদের। যাতায়াত ব্যবস্থা সুব্যবস্থা হবে, দ্রুত এদিক দিয়ে দুর্গাপুর থেকে জারিয়ে আসতে পারবে, জারিয়ে হয়ে আপনার ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়বে। সরকারের কাছে আমাদের আবেদন যাতে জারিয়া জামজাইল থেকে আপাতত ঢাকা পর্যন্ত একটি আন্তনগর ট্রেন বিশেষভাবে জরুরিভাবে যাতে দেয়। এই রেলটা যত দ্রুত দুর্গাপুর পর্যন্ত পৌঁছায়, কলমাকান্দ পর্যন্ত পৌঁছায় সেই প্রত্যাশা করে 100 টাকা ভাড়া দিয়ে আমরা ঢাকা চলে যেতে পারি। এটা নিরাপদ, এটা খুব ভালো। আমাদের খুব শীঘ্রই হয়তো আমরা চিঠি পাবো, তখন আমরা আমাদের লাইন বা সব কিছুর যে আন্তনগর ট্রেন চলাচলের জন্য যে উপযুক্ততা সেটা আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব। সম্প্রতি স্টেশন সহ রেললাইন পরিদর্শন করে সমীক্ষা যাচাই শেষে দ্রুতই বাস্তবায়নের আশ্বাস দেন রেল প্রতিমন্ত্রী। আর আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিকে জারিয়া পর্যন্ত বর্ধিত করতে ইতিমধ্যেই মন্ত্রণালয়ে ডিও লেটার দেওয়া হয়েছে জানান ডেপুটি স্পিকার। যে সকল সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলি বাস্তবায়ন করে এটিকে কিভাবে অগ্রসর করা যায় সে ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে আমরা এইসব মিটিং করব। ঢাকায় যারা ডাইরেক্ট গৌরীপুর থেকে ঢাকায় যেতে চান তাদের জন্য একটু এক্সট্রা বেড়ানো হবে, ভাটিয়া এলাকাটা দেখতে পারবে। জারিয়া থেকে দুর্গাপুর রেল লাইনের সঙ্গে সংযুক্ত করা গেলে পর্যটনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে দেখা দিবে নতুন সম্ভাবনা। যাতায়াতে ভোগান্তি কমবে 5 উপজেলার প্রায় 10 লাখ মানুষের। সময় সংবাদ, নেত্রকোনা। প্রায় 3 মাস ধরে চাঙ্গা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। 54 কার্যদিবসের মধ্যে 53 দিনই লেনদেন হয়েছে 700 কোটি টাকার বেশি। একে পুঁজিবাজার নিয়ে সরকারের বিশেষ ভাবনার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। যদিও কার্যক্রম বন্ধ, প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধি কিংবা জেট ক্যাটাগরির কোম্পানির দাপট বাজারে শঙ্কা বাড়াচ্ছে বলে মনে করেন তারা। এই অবস্থায় খারাপ কোম্পানির শেয়ার লেনদেনের সীমা নির্ধারণের পরামর্শ তাদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। চাঙ্গা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। শুরুটা গেল 8 এপ্রিল, যেদিন ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয় 991 কোটি 59 লাখ টাকার শেয়ার, যা এর আগের কার্যদিবসের চেয়ে 394 কোটি 56 লাখ টাকা বেশি। এরপর 700 কোটি টাকার কম দৈনিক লেনদেন হয়েছে মাত্র একদিন 19 মে 675 কোটি 73 লাখ টাকা। 30 জুন পর্যন্ত বাকি 52 কার্যদিবসে 700 কোটির বেশি লেনদেন হয়েছে 7 দিন, 18 দিন হয়েছে 800 কোটি টাকার বেশি, 900 কোটি টাকার বেশি হয়েছে 7 দিন, 1000 কোটি ছাড়িয়েছে 18 দিন, আর 2 দিন পার হয়েছে 1,500 কোটি টাকার গণ্ডি। এর আগে ঢাকার পুঁজিবাজারে দৈনিক লেনদেনে এমন টানা চাঙ্গা ভাব দেখা গেছে 2022 সালের 23 অক্টোবর পর্যন্ত। মেসেজ ইজ ক্লিয়ার, দিস গভর্নমেন্ট ইজ সিরিয়াস উইথ দ্য ক্যাপিটাল মার্কেট ইমপ্রুভমেন্ট এবং এটা ব্রড বেসড করা, পার্টিসিপেটরি করা। বিশ্লেষকরা বলছেন বিনিয়োগমুখী হওয়ার পরও শঙ্কা জাগাচ্ছে দৈনিক লেনদেনে চাঙ্গা ঢাকার পুঁজিবাজার। এখন যেটা ক্যাপিটাল মার্কেট তোমরা দেখতেছো বা শেয়ার বাজার,
পপুলারলি নোন অ্যাজ, এটা কোনো শেয়ার বাজার না। এটা ছোট হতে 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 এত ছোট হয়ে গেছে। এর মধ্যে যে 1000-1200-1300 কোটি টাকা টার্ন ওভার হচ্ছে, এটা আমাদের গুড লাক ফর আস। ওটা কিছু না, এক্সপেকটেশন থেকে, আশাবাদ থেকে যে সামনে ভালো হবে। লেনদেন বেশি হওয়ার মানে কিন্তু এই নয় যে খুব ভালো মানের লেনদেন হচ্ছে। সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ নিয়ে তাদের এমন শঙ্কার কারণও স্পষ্ট। গেল 30 জুন পর্যন্ত 1 বছরের লেনদেন পর্যালোচনা করে দেখা গেছে প্রতিষ্ঠান বন্ধ কিংবা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ। ডিএসসির ওয়েবসাইটে এমন 33টি কোম্পানির তালিকা প্রকাশের পরও এসব কোম্পানিতে অর্থলগ্নি করে চলেছেন বিনিয়োগকারীরা। এই 33 কোম্পানির মধ্যে আবার 20টির শেয়ারের দাম বেড়েছে গেল 1 বছরে। এমনকি এ সময় 24 টাকা 40 পয়সার শেয়ারের দাম ঠেকেছে 80 টাকা 60 পয়সায়। 70 টাকা 50 পয়সার শেয়ারের দাম উঠেছে 204 টাকা 30 পয়সায়। শুধু তাই নয়, গেল সোমবার যে শেয়ার বিক্রি হয়েছে 230 টাকা 70 পয়সায়, পরদিন তা 250 টাকা 80 পয়সায় হয়েছে হাতবদল। ঝুঁকিপূর্ণ কোম্পানিগুলোতে বিনিয়োগ বৃদ্ধি মানেই হলো যে এই পুরো স্টক মার্কেটের ঝুঁকি বেড়ে যাচ্ছে। শেয়ার বাজারের ধরনটাই এমন যে এখানে একবার আতঙ্ক তৈরি হলে তখন কিন্তু তর্কে পড়ে যায়। যদি অস্থিরতা তৈরি হয়, যে কোনো ধরনের ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে এটা দায়টা কে নেবে পরে। বাজারে বাজে কোম্পানি থেকে বিনিয়োগ সুরক্ষা দিতে ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে সরকারকে এবার জোরে সোরে উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা। ক্যাপিটাল মার্কেটকে তোমরা যে অবয়বে দেখতে চাইছ, সেটার জন্য লোকাল ভালো কোম্পানিগুলোকে বিক্রি করতে হবে। সরকারি মালিকানা অনেকগুলো ভালো আছে, গুড আর্নিংস, ওদের যদি ক্যাপিটালের দরকার না হয় তারা ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে বিক্রি করতে পারবে। আরেকটা হচ্ছে মাল্টিনেশনাল কোম্পানি। বেশ কয়েকটা মাল্টিনেশনাল কোম্পানি কিন্তু শেয়ার বাজারে তালিকাভুক্ত নয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বকেয়া মজুরিকে কেন্দ্র করে শ্রম অসন্তোষে ঝুঁকিতে পড়ে যায় দেশের 31টি চা বাগান। উদ্ভূত পরিস্থিতিতে বাগানগুলো পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার। ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানোর পাশাপাশি সিন্ডিকেট ভাঙা গেলে প্রাণ ফিরে পাবে চা শিল্প, আশা সংশ্লিষ্টদের। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্ট। সিলেটের বুরজান চা বাগান 8 মাস বন্ধ ছিল। বাংলাদেশ চা বোর্ড ও জেলা প্রশাসন এই বাগানের 1500 শ্রমিক কর্মচারীর মানবিক দিক বিবেচনায় এনে বাগান পরিচালনায় 1 বছরের জন্য স্থানীয় একটি কোম্পানিকে কেয়ারটেকারের দায়িত্ব দেয়। তবে 8 মাস বাগান বন্ধ থাকাকালীন শ্রমিকদের বেতন ভাতার বিষয়টি ঝুলে আছে। ফার্দার আগ বাড়তে পারে নাই, তখন ওরা চাইছে থার্ড পার্টি কাউকে দিয়ে এটা চালানোর জন্য। তখন ওরা আমাদেরকে প্রপোজ করছে। আমাদের মেডওয়াপ নাই, আর তারপরে মেডিকেলের কোনো চিকিৎসার খরচ নাই। মাছ কোম্পানির এক মালিকে আমরা লগে সহযোগিতা করছে, করার পরে তাই নিয়ে আমরা কইছে তোমরা কাজ করো, আমরা তোমরা সহযোগিতা কইরা দাম। নিরিখের উপরে নির্ভর আমরা ওই যে 178 টাকা এটাই দেয়। 2024 সালের 5 আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে কিছু চা বাগানের মালিক বাগান রেখে পালিয়ে যান। এতে বাগান ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দেয়। অনেক বাগানে শ্রমিকের মজুরি সঠিকভাবে পরিশোধ না করায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। দেশের 172 বাগানের মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানির 12টি বাগান সহ 31 চা বাগান ঝুঁকির মধ্যে পড়ে। চা বাগানের চলমান সংকটে সবচাইতে আতঙ্কের মধ্যে আছে চা বাগানের শ্রমিক ও কর্মচারীরা। এমন পরিস্থিতিতে এই সংকট মোকাবেলায় সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা। সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করছি, যাতে চা শিল্পকে রক্ষার্থে সরকার এগিয়ে আসেন এবং শ্রমিকদের যাতে সুন্দরভাবে তাদের ছেলেমেয়ে পরিবার পরিজনের জীবনযাপন করে, সেটাই আমাদের চাওয়া। এমন পরিস্থিতিতে বাংলাদেশ চা বোর্ডের প্রতিনিধি বলছেন, বাগান পরিচালনায় স্বচ্ছতা আনার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাগানগুলো সরকারি সহায়তার আওতায় আনা জরুরি। সরকার প্রণোদনা এই মুহূর্তে প্রয়োজন। এই দুটি কম্বিনেশন করে যদি বাগানগুলো তোলা যাবে, আদারওয়াইজ আমার মনে হয় এই বাগানগুলো আর সেখান থেকে তোলা মুশকিল হয়ে দাঁড়াবে। তবে চা শিল্পের সঙ্গে জড়িত অভিজ্ঞ ব্যক্তিদের মতে সিন্ডিকেটের কারণে বাগানগুলো চায়ের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার কারণে গোটা শিল্প ঝুঁকির মধ্যে পড়েছে। ভোগ বরাদ্দ হিসেবে 10 বছর 15 বছর মেয়াদে আমাদের 1010 কোটি টাকা যদি দেওয়া হয় তাহলে আমরা সহায়তা পাবো। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির 22 জুন জাতীয় সংসদে জানিয়েছেন, শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরিকে কেন্দ্র করে
শ্রম অসন্তোষ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর ৩১টি চা বাগানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশ চা বোর্ড এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সহায়তায় বন্ধ হয়ে যাওয়া বুটজান ও ফুলতলা চা বাগান পুনরায় চালু করা হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদে আরও থাকছে, গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৯ ফিলিস্তিনি, আহত ২১। প্রতিবাদে সুইডেনে বিক্ষোভ, তেল আবিবের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান। সিলেট নগরীতে মুখ থুবড়ে পড়েছে ডিজিটাল সিটি প্রকল্প। শহরের ১২৬টি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট চালু হলেও উদ্বোধনের কিছুদিন পরই অচল। এই প্রকল্পের মাধ্যমে মানুষের টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ নগরবাসীর। সিলেট কর্পোরেশন বলছে প্রকল্প পরিকল্পনায় তাদের সঙ্গে কোনো সমন্বয় করা হয়নি। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেটকে স্মার্ট নগরীতে রূপান্তরিত করতে ২০১৭ সালে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের কাজ শুরু হয়। ২০২০ সালে নগরীর ৬২টি স্থানে ১২৬টি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট চালু হয়। ঘোষণা ছিল প্রতিটি পয়েন্টে একসঙ্গে ৫০০ জন ব্যবহারকারী সর্বোচ্চ ১০ Mbps গতিতে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু উদ্বোধনের কিছুদিন পরই অচল হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। প্রকল্পটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ২০২২-২৩ অর্থবছরে রক্ষণাবেক্ষণ ও প্রকল্পের ব্যয় মেটাতে সিটি কর্পোরেশনকে পুরো বরাদ্দের জন্য চিঠি দিলেও তা সম্ভব হয়নি। বর্তমানে নগরীর কোনো ওয়াইফাই পয়েন্টেই নেই ইন্টারনেট। এই প্রকল্পের মাধ্যমে মানুষের টাকা লুটপাট করা হয়েছে অভিযোগ নগরবাসীর। এটির সুফল আমরা আসলে পাচ্ছি না। আসলে তো এখানে সরকারের নিশ্চয় অনেক কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে, কিন্তু সেটির সুফল যারা পাবে সেই সুফল থেকে আসলে আমরা বঞ্চিত। কানেকশন বা বিভিন্ন সমস্যা, প্রতি লাইনের সমস্যা, বিভিন্ন সমস্যা দেখায়। আমরা চাই যে যত দ্রুত সম্ভব বর্তমান সরকার এটা বাস্তবায়ন করুক এবং সিলেটের ১০ লক্ষ মানুষের এই ওয়াইফাই সুবিধাটা উপভোগ করুক। প্রত্যেকটা পয়েন্টে ফ্রি ওয়াইফাইটা ব্যবস্থা করা জরুরি। সিটি কর্পোরেশন বলছে প্রকল্প পরিকল্পনায় তাদের সঙ্গে কোনো সমন্বয়ই করা হয়নি, অথচ রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে তাদের ওপর। তবে নতুন করে বরাদ্দ পেলে প্রকল্পটি আবারও চালুর আশ্বাস সংশ্লিষ্টদের। প্রকল্পটিতে ব্যয় হয় প্রায় ৩০ কোটি ২০ লাখ টাকা। স্মার্ট সিটির প্রতিশ্রুতি থাকলেও বন্ধ হয়ে আছে এইসব কোটি টাকার ওয়াইফাই সুবিধা। সংশ্লিষ্টদের কার্যকরী উদ্যোগ এখন শুধুই সময়ের দাবি। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদ। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহের হালুয়াঘাটে নির্মাণ করা হয়েছিল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমি। তবে উদ্বোধনের দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেল, জনবল সংকটে এখনও আলোর মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পদ। আক্ষেপ আর ক্ষোভ বাড়ছে সাংস্কৃতিক কর্মীদের মাঝে। পূর্ণাঙ্গভাবে চালু করতে সংস্কৃতি মন্ত্রণালয় শীঘ্রই চিঠি দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ঐতিহ্যবাহী পোশাকে মাদলের তালে নিজস্ব ভঙ্গিমায় মায়াবী নৃত্য, লোকগানের সুরের মূর্ছনায় জীবন্ত শত বছরের কৃষ্টি ও ঐতিহ্য। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এই সমৃদ্ধ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা এই সাংস্কৃতিক একাডেমি। কিন্তু উদ্বোধনের ৮ বছর পরও চালু হয়নি একাডেমিক কার্যক্রম। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন স্থানে জমেছে ধুলা, নষ্ট হচ্ছে সাংস্কৃতিক সরঞ্জাম, তালাবদ্ধ আছে ৫০০ আসনের আধুনিক মিলনায়তন। আগাছায় ঘেরা ভবনটি যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে পরিত্যক্ত স্থাপনায়। ক্ষুদ্র জাতি নৃগোষ্ঠীর যে কালচারাল অ্যাক্টিভিটিসটা এখানে চলমান থাকার কথা, এখন পর্যন্ত এটার কার্যক্রম শুরুই হয় নাই। এটা হইলে পরে অনেক কলাকুশলী বা শিল্পী বা অন্যান্য যারা আছে তাদের এই কর্মসংস্থান হইতো। সংস্কৃতি চর্চার জন্যে, তার বিকাশের জন্যে বা প্রকাশের জন্যে যেটা করা হইল, এটা তো নাম কাওয়াস্তে মাত্র। দীর্ঘদিন কোনো জনবলি ছিল না এই প্রতিষ্ঠানে। ২০২৫ সালের আগস্টে একজন পরিচালক নিয়োগ পেলেও অন্য কোনো কর্মকর্তা কর্মচারী না থাকায় একাডেমির দেখভাল কার্যত একাই করছেন তিনি। পরিচালক হলেও ভবন পাহারা দেয়া ছাড়া আর কোনো কাজের সুযোগ নেই তার। জনবল এখানে অনেকগুলোই প্রয়োজন আছে, যেমন সহকারী পরিচালক, সঙ্গীত, নৃত্য, গবেষণা। লোকজন থাকলে পরে অফিস সুন্দর এবং সুস্থভাবে সম্পাদন করা সম্ভব হবে।
প্রয়োজনীয় জনবল নিয়োগ সহ একাডেমিটি পূর্ণাঙ্গভাবে চালু করতে সংস্কৃতি মন্ত্রণালয়ে শিগগিরই চিঠি দেয়া হবে জানিয়েছেন জেলা প্রশাসক। এই একাডেমি চালু করতে, ফুললি অপারেশনাল করতে যে সমস্ত লোকবলের প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে লিখিতভাবে জানাবো। 10 কোটি 81 লাখ টাকা ব্যয়ে হালুয়াঘাটের রাংরাপাড়া গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমির উদ্বোধন করা হয় 2018 সালের 1 নভেম্বর। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। তেহরানে খামেনির জানাজা অনুষ্ঠিত হচ্ছে, সরাসরি যাচ্ছে সেখানে। তেহরান থেকে সরাসরি যুক্ত ছিলাম, দেখছেন সময় সংবাদ। সময় সংবাদ। তেহরানে খামেনির জানাজা অনুষ্ঠিত হচ্ছে, আমরা আবারও সরাসরি যাচ্ছি সেখানে।
شد تقاضا دارم در هنگام ورود با مهانت و آرامش با حفظ رعایت حال سالمندان و کودکان انشاءالله از مصلا خارج شوید. نماکان برنامه ادامه دارد و عرض تسلیت ما به خانواده معزز و محترم قائد شهیدمان فریاد انتقام جویی است. فریاد می‌زنیم یا رسالات الحسین، یا رسالات الحسین. در راه طیبه شهدا خصوصا قائد مجاهد رسول عظیم الشأن شهیدمان حضرت آیت الله العظمی سید علی حسین خامنه‌ای و خانواده معزز ایشان صلوات صلوات صلوات. তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা থেকে সরাসরি যুক্ত ছিলাম। জানাজার বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ঘরের মাঠে স্বপ্ন ছিল বড়, তবে কানাডার স্বপ্ন ভঙ্গ হলো মরক্কোর সঙ্গে লড়াই করে। তবে প্রথমবারের নকআউটে উঠে ইতিহাস গড়ল কানাডিয়ানরা। ফুটবলারদের লড়াকু মনোভাব মন জয় করেছে ভক্তদের। তারা বলছেন নতুন যুগের শুরু হলো এখান থেকে। কানাডা থেকে আরও জানাচ্ছেন রাশেদ লিমন। মরক্কোর এই উৎসবের পিছনেই লুকিয়ে আছে স্বাগতিক কানাডার এক বিষাদের গল্প। তবে এবার বিশ্বকাপে এই কানাডার জয়রাত যদি দেখা হয় বা কানাডার যে স্বপ্নযাত্রা যদি দেখা হয়, তাহলে আসলে কি সেই গল্পটা বিষাদের, নাকি নতুন এক ইতিহাস লেখা হয়েছে এই কানাডার হাত ধরে? Canada has exceeded the expectation of the people. I mean, no one expected to reach to that level. It was a very tough game with Morocco. I think what we have achieved today as a Canadian team is excellent. We're looking forward for a new tournament. Hopefully, improvements will be seen. We don't imagine they will be like that. They are very, very, very good and they are strong. And we love Canada. And let's go Canada. Maybe next World Cup, Canada will always good. We love Canada.
এবার আসি আয়োজক হিসেবে কানাডা কেমন ছিল। টরন্টো আর ভ্যাঙ্কুভার মিলিয়ে কানাডায় যে কয়েকটি ম্যাচ হয়েছে, আয়োজক হিসেবে কিন্তু কানাডা দর্শকদের, বিশেষ করে বিদেশি দর্শকদের মন জয় করতে পেরেছে। বিশেষ করে আমরা দেখেছি পর্তুগাল টিম, তারা কিন্তু নিজেদের ম্যাচ শেষ হওয়ার পরেও কিন্তু এখানে প্র্যাকটিস করেছে। স্বয়ং রোনালদো কিন্তু আয়োজক হিসেবে কানাডার বেশ প্রশংসা করেছে। যদিও আর একটি মাত্র ম্যাচ বাকি রয়েছে কানাডার ক্ষেত্রে, কানাডার যদিও সেটা ভ্যাঙ্কুভারে হবে, টরন্টোতে নয়। তবে সবকিছু মিলে ক্ষেত্রে বলাই যায় ফুটবল দুনিয়ায় কানাডা নতুন পরাশক্তি হিসেবে এবার যে জানান দিয়েছে, তাদের এই তরুণ টিম নিয়ে তারা যদি সামনে এগিয়ে যায়, তাহলে আসলেই এর পরের বিশ্বকাপ কিংবা বড় কোনো আসরে কানাডাকে অবশ্যই সমীহ করে চলতে হবে। সেক্ষেত্রে পুরোপুরি বলাই যায় এই বিশ্বকাপ কানাডা নতুন ইতিহাস লিখেছে। এই বিশ্বকাপ কানাডার বিশ্বকাপ, সেটা ট্রফি কানাডা হাতে পাক বা না পাক, নতুন এক কানাডা ফুটবল ইতিহাসে, অর্থাৎ যে দেশটিতে আইস হকি কিংবা বেসবলের একটি দেশে ফুটবলকে জনপ্রিয় করে তুলতে বা ফুটবলকে প্রতিষ্ঠা করতে এবার বিশ্বকাপ এক গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে এই কানাডার ইতিহাসে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, পেনাল্টি থেকে গোল করে মেসিকে স্পর্শ করলেন এমবাপে। কানাডার বিপক্ষে ডাপুতে জয় মরক্কোর। তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত। গ্র্যান্ড মুসল্লায় কোটি মানুষের জমায়েত, অংশ নিয়েছেন বাংলাদেশ সহ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা। এবং নিরাপত্তা কৌশল নির্ধারণে থাকছে সবার আগে বাংলাদেশ নীতি, শক্তিশালী হবে প্রতিরক্ষা ব্যবস্থা। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকীতে রাষ্ট্রপতি। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ তাজমিলা। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।